শুদ্ধ চট্টগ্রামে যাচ্ছে শুনে শীতলের মুখ হাসি ফুটল। অশ্রুসিদ্ধ দুচোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সর্দি ওড়নায় মুছে মুখ কাচুমাচু করে আর 2 মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝল তার পাগলি বোনটার মনের কথা। বুঝল, এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরও সেই আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা চৌধুরী নিবাসের গর্ব, দর্প। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাছটায় গিয়ে দাঁড়ালো। বুঝো হওয়ার পর থেকে সে কারো সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে। মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে, নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় গলাগলি করে একটু কাঁদতে পারত, বুকচাপা ব্যথাটা উগরাতে পারত। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে শিমিন আশেপাশে তাকিয়ে খুঁজল। তবে মেয়েকে না দেখতে পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক। তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ। আমিও এটাই বোঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। এ কথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তার পরে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার, আকৃতি, রূপ, রং, সৌন্দর্য। বোন যেতেই শীতল মায়াভরা চোখে তাকালো শুদ্ধর দিকে। মানুষটা এত লম্বা, সহজে নাগাল পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামছে ধরে ঝাঁকিয়ে দিতে। কিন্তু এ দুনিয়ায় থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এ কাজ করলে বাঁচার সম্ভাবনা 5%। কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনের সব ভয়, দ্বিধা ও জোরতাকে পেছনে ফেলে চট করে শুদ্ধর পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালে শীতল শুদ্ধর শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই ঘ্রাণ, পরিচিত ঘ্রাণ। এ ঘ্রাণ হারানো ভয়ই পাগল পাগল লাগছিল। কাঁদছিল অসহায় সুরে। সে 2 হাতে শার্টের কপাল চেপে ধরে বুভুক্ষের মতো একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই চলেন আমরা পালিয়ে যাই। পালাব? হুম। তা কোন সুখে পালাব? ভালোবাসার সুখে, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছানা নিয়ে ফিরব, তাই তো? হুম। আজ কেবল ভালোবাসার কথা বাড়িতে জানালাম। বাড়ির লোকজন মানল না, আবার বোঝাব। প্রয়োজনে না মানা অবধি অপেক্ষা করব, তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর সেরে বছর না ঘুরতেই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলবি? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখালো ছলে লাজ লজ্জা গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়াল, বোঝাতে চাইল এই লোক বুঝল আরেক। তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে, আপনিই বলুন। মাথামোটা মাথায় উপায়ও খুঁজেছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই। আপনাকে ছাড়া থাকতে পারবো না, একদম থাকতে চাইছিও না। কেন বুঝছেন না? চলেন না এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। এ কথা শুনে শুদ্ধ চুপ তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙাচি কি একদিনেই বড় হয়ে গেল নাকি? কিসব বলছে এসব? বড়দের মতো এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল, সংসার করবে? সংসারের মানে বোঝে সে? ডিম ভাজতে গিয়ে ডিমের যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার সে নাকি করবে সংসার? শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফোপাতে ফোপাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন? কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এজন্যই বলছি এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নেয়। তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলেছে? আমি আছি না? ঠিক আছে, ভাববো না। তবে বেশি দিন দূর থাকতেও পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক 1 সপ্তাহ। হুম। বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, বলবো। যাব। হুম। মনটা টানছে না। শিমিন চৌধুরী খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে। যা। যাচ্ছি তো। দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুব খারাপ। যা। মুখে যাচ্ছি বললেও শীতল একচুল নড়ল না, না পায়ের উপর থেকে নামল।
ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজেই শীতলকে নিজের থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল। পুরো মুখে চোখ বুলাল তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখল শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল আর সর্বনাশা চিকন ঠোঁটজোড়ার মৃদু কম্পন। আচ্ছা, বোকারানি কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে। প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনই যথেষ্ট তার সবকিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধর চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরোলে হঠাৎ দেওয়ালের ওপাশ থেকে ইঁদুরের মতো মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছেন না কেন? আপনি না বললেন যাবেন আমাদের সাথে? আমাকে ভুলভাল বুঝানোর পায়তারা, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনো সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুজল। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে। এরপর পেছনের গাড়ির খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুড়ে খেল। জানালার দিকে চেপে বসে উকি মেরে দেখতে লাগলো শুদ্ধর গাড়ি আসছে কিনা। আসছে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কত কথা বলল। একা একা হাসল। তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিন্ত মনে। স্বর্ণ বোনকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ ধরল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তে না ঘুমাল বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহুডোরে আগলে নেবে? আয়, আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। আমার সায়ন, শুদ্ধর চাঁদ কপালে টিপে দিয়ে যা। আমি টিপ নিব না ছোট আম্মু। চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিত। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদলে হাসাব, হাসলে মেরে কাদাব। 7 বছরের ফোকলা সায়নের কথা শুনে শিমিন হতবাক। উনি কথার খই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাজি ছেলে বলে কি? নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা ভেজায়, অথচ বলে কি না বউ এনে দাও। সিমিনের মুখ দেখে সায়ন কিছুক্ষণ উনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলা দাঁতে সে কি হাসি। উনি এবার উনার আরেক উরুর উপর শোয়া আরেক পাজির দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজেল ঘুরাচ্ছে। তার বয়স সবে 4.5 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা। তবে সায়ন, শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফর্সা, গোলুমলু, সব পোশাকে খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশিই বলতো। সেটা হলো জাস্ট ফস্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে শারাফাত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিলেন, ইউ ডিসকাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে জাস্ট ফস্টিং। তখন রেগে গেলে বলতো, ইউ জাস্ট ফস্টিং। কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণে তাতে বড় মহারাজ আরও রেগে যেত। আর শুদ্ধর যা পছন্দ নয় সেটা কখনোই করত না। বরং জোর করলে চোখ, মুখ কুচকে শাহাদত আঙুল নাড়িয়ে বলতো, নো, নো। এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না। একদিন রাতের কথা। তখন রাত বাজে 2:30, অথচ পাজি দুটোর চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখ যেন ফুটছে। তারা খেলবে। খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। ওদিকে সীতারা চৌধুরী অসুস্থ বিধায় পাশের রুমে উনি শুয়েছিলেন। আর এই পাজি দুটো উনার কাছে এসে উনার কোল দখল করে নিয়েছে। আবদার গল্প শুনবে। এদিকে সারাদিন কাজকর্ম করে উনারও চোখে ঘুম যেন ঢেলে পড়ছে। কিন্তু এ দুটোর তো ঘুমানোর নাম নেই, তাই সায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, এই পাজি ঘুমাবি কখন? রাত কটা বাজে? ঘুম আসছে না তো, গল্প বলো। ঘুমা বাপ। যত গল্প জানতাম সব শুনিয়েছি তো। বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ তখন শাহাদত আঙুল নাড়িয়ে বলল, নো, নো, নো বানিয়ে না, ওইটা বলো। কোনটা? লাজকনাকে ড্রাগন এসে তুলে নিয়ে যায় ওইটা। একই গল্প আর কত শুনবি? মেলাদিন শুনবো, তুমি বলো। মেলাবার শোনালে আমি কি পাবো? আমলা যতদিন বাঁচব তোমাকে এত এত ভালোবাসবো। শুদ্ধর কথা শুনে উনার কলিজাখানা যেন জড়িয়ে গিয়েছিল। ততক্ষণে দুটো পাজি উনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে খোলা জানালার দিয়ে আকাশের দিকে তাকালেন। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে দেখেননি উনি। কোন মাসের চাঁদ তাও মনে করতে পারছিলেন না।
উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল দুই পুত্র। তারা একজন ছিল চন্দ্র আরেকজন সূর্য। তাদের দেখাশোনার জন্য এক রাজকন্যাকে তুলে আনা হয়েছিল। রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী, তবে কোনো কাজ করতে পারত না। সারাদিন কাঁদত। খেতে দিলেও খেতে পারত না, কারণ ওর গলায় এক ধরনের কাঁটা বিঁধে থাকত। এই কাঁটা জন্মগতভাবে, এবং এর সমাধান কেউ জানত না। একদিন রাজকন্যার স্বপ্নে একটা ড্রাগন এসে জানালো, চন্দ্র আর সূর্যের রক্ত পান করলে সে মুক্ত হবে। কথা শুনে সে তাই করতে নিজেকে প্রস্তুত করল। এভাবে গল্প বলতে বলতে খেয়াল করলেন পাজি দুটো ঘুমিয়ে পড়েছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ। মধ্যরাত। উনিও উপস্থিত। শুধু কোলে জোরে সেই সায়ন, শুদ্ধের মাথাটা। নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবদার। সেসব মনে করে শিমিন হাসলেন, আর হাসতে হাসতে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল, টেরি পেলেন না। গাড়ির চলছে মাঝারি গতিতে। শাহাদত চৌধুরী, শিমিন পাশাপাশি বসে থাকলেও কথা নেই কারো মুখে। শাহাদত চৌধুরী অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরতে ব্যস্ত, আর শিমিন তাকিয়ে রইল পূর্ণিমার চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গুছাতে হবে। দিন শুরু হবে সেনা হাউজে। ধরা বাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এসেছে সায়ন। আজম তখন দলের ছেলেপুলেদের সাথে নিয়ে হৈ হৈ করে ক্যারাম খেলছিল। বাজি ধরেছে আজকে যে হারবে সেই কাচ্চি খাওয়াবে। তাদের দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার মাঝে সায়নকে আসতে দেখে আজম গলা ছেড়ে ডাকল। সায়ন থমথমে মুখে একবার তাকিয়ে মাথা ব্যথার কথা ইশারায় জানিয়ে রুমে ঢুকে গেল। ভাইয়ের মাথা ব্যথা করছে, যেহেতু ঘুমালে ঠিক হয়ে যাবে ভেবে আজমর আর কথা বাড়াল না। তাছাড়া সায়ন যখন ডাকতে বারণ করে তখন জোর খাটিয়ে ডাকলে ভীষণ রেগে যায়। তখন চমৎকার চমৎকার গালি কপালে জোটে। যেসব গালি আবার দিনের বেলা বললে পাপ হয়। তাও আবার বড় বড় পাপ। এর চেয়ে খ্যাপা পাগল আপাতত ঘুমাক, একটু পরে না হয় ডেকে দেওয়া যাবে। কথা ভেবে তারা হৈ হৈ করে খেলাটা শেষ করল। আজমের দল বাজিতে জিতে গিয়ে বিপক্ষ দলকে খুব করে পচাল। এরপর দল বেঁধে কাচ্চি কিনে এনে সকলে একসাথে খেতে বসল। সবার হাতে খাবারের প্লেট। কাচ্চির ঘ্রাণে ম ম করছে চারদিক। আজম খেতে বসে হঠাৎ মনে পড়ল সায়ন রুম থেকে এখনো বের হয়নি। এত সময় রুম বন্দিও থাকে না কখনো। তাহলে কি শরীর কি বেশি খারাপ করছে? মেডিসিন আনতে হবে। কথা ভেবে সে খাওয়া ছেড়ে উঠে দরজা বন্ধ দেখে ডাকল, ভাই, ও ভাই, আহেন আমগো লগে খাবেন। বেশ কয়েকবার ডাকার পরও সায়নের জবাব পেল না। ততক্ষণে সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছেও চলে এসেছে। ডাকছে একে একে। এত ডাকাডাকি শুনে সায়ন কপালের উপর থেকে হাত না সরিয়ে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। ভেজা চোখজোড়া না মুছে মলিন স্বরে জবাব দিল, তোরা খা। মিনমিনে সুরে জবাব পেয়ে আজম পুনরায় বলল, আহেন না ভাই, হোকগুলে মিলে একলগে খাই। ঘুমাবো একটু, 2 ঘন্টা পর ডেকে দিস। এবা করেন কেন? কত খাউন দাউন আনছি, আসেন একলগে খাই। মা, দা, রচো, যাবি এখান থেকে? বলছি ঘুমাবো, তাও খাউন খাউন কইরা ফেল পারতাছস? আর একটা বাড়তি কথা কইলে জিন্দা কবর দিমু লা। আসছে ভালোবাসা দেখাতে। তোদের ভালোবাসায় সায়ন মুতে না আর। লাগবো না কারো ভালোবাসা। যে শালায় ভালোবাসা দেখাইতে আসবি তারেই কুপামু। ভাই, আজম্ম মাথা মুথা ঠিক নাই যা কইতাছি। ওষুধ আইন না দিমু? যাবি তুই? রাইগেন না ভাই। বাহিরে আহেন, ভুল করলে আমরে দুই ঘাম আরেন তাও। কন কি হইছে আপনার? কিছু হয় নাই। তবে আমারে উঠতে হইলে আমার হাতে খুন হবি তুই। কোনো কারণে সায়ন মাত্রারিক্ত রেগে আছে বুঝে আজম কথা বাড়াল না। নয়তো সত্যি সত্যি মাইন নিশ্চিত, তাই শুধু বিড়াল সুরে বলল, আচ্ছা ভাই, আপনি তাইলে ঘুমান। কিছু লাগলে আমারে ডাইকেন, আমি এইখানেই আছি। কথা বলে ছেলেপুলেকে শব্দ করতে বারণ করে অন্যদিকে বসল। যত খুশি নিয়ে খেতে বসেছিল তত খুশি আর রইল না কারো। কিন্তু সায়নের সমস্যার কথা সে নিজে থেকে না বললে জানারও উপায় নাই কোনো। এসব ভেবে সে প্রথম লোকমা মুখে পুরতে যাবে তখনই ফোনে রিংটোন বেজে উঠল। অসময়ে কল আসায় বিরক্ত হয়ে ডিসপ্লেতে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। এই নাম্বার থেকে অযথা কল আসে না। আর যখনই আসে তখনই বুঝতে হবে ঘটনা সিরিয়াস। তাই সে সতর্ক হয়ে চট করে উঠে দাঁড়িয়ে একটু সাইডে সরে গেল। তারপর দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো শুদ্ধ ভাই। ভাইয়া কোথায়? আজম? অফিস রুম থিকা বাইর হয়নি তো কি লইয়া জানি, খুব রাইগা আছে। বের হলেও একা ছেড়ো না। কোনো সমস্যা ভাই? একটু, তবে যতটুকু বললাম মনে রেখো। চোখ কান খোলা রেখো, আর হ্যাঁ আবারও বলছি, ভাইয়াকে একা ছেড়ো না। জি ভাই। কিন্তু আপনি কোথায়? গাড়ির শব্দ শুনতাছি।
আছি আশেপাশেই। আপাতত ভাইয়ার দিকে খেয়াল রেখো, রাখছি। কথা বলে শুদ্ধ কল কেটে দিল। আজম ভ্রুজোড়া কুচকে আরেকবার তাকালো বন্ধ অফিসরুমের দিকে। তখন তাদের দলের এক ছেলে দৌড়ে এসে জানালো চৌধুরী নিবাসে ঘটে যাওয়া ঘটনা। শীতলরাও চলে গেছে। সাথে শারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা শুনে আজম হতবাক হয়ে মাটির দিতে তাকিয়ে রইল। পরক্ষণেই চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগল তার। তার দেখা সবচেয়ে সুন্দর পরিবারটিও এভাবে ভেঙে গেল। এবার কি হবে? আর স্বর্ণ ভাইকে ছেড়ে চলে গেল। ভাই মানবে কিভাবে? মানার চেয়েও বড় কথা বাঁচবে কিভাবে? কেউ না জানুক, সে তো জানে স্বর্ণের জন্য তাদের ভাই কতটা পাগল, ঠিক কতটা ভালোবাসে স্বর্ণ আপাকে। আজম আর ভাবতে পারল না, তবে এই ঘটনা জানাজানি করতে বারণ করল এবং আপাতত ভিড় করতে মানা করে নিজেও বন্ধ রুমের দরজার কাছে 2 পা ছড়িয়ে বসে পড়ল। দেওয়ালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, সব সুন্দর জিনিসের সাহিত্যকাল এত অল্প সময় দাও কেন গো মাবুদ? আমারে সুন্দর পরিবার দাও নাই মাইন্না নিসি, কিন্তু চোখে দেখার মতো সুন্দর একটা পরিবার দিছিলা তাও কাইরা নিলা। আমার শাহরিয়ার ভাইয়ের ধৈর্য দাও খোদা। মানুষটা উপরে শক্ত হইলেও ভেতরে যে নরম মাটি। পরিবারটাকে উনি বুক দিয়ে আগলে রাখত। সেই পরিবার ভাইঙ্গা গেছে, ভাইয়ে না জানি কত কষ্ট পাইতাছে, আর আমি কি না কাচ্ছি নিয়া এতক্ষণ পইরা আছিলাম। কথা ভেবে সে 2 হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগল। তার চোখের পানি 2 হাতের ফাঁক গলে পড়তে লাগল। এভাবে অনেকক্ষণ আজম সেখানেই বসে রইল। রাত বাড়ছে দেখে দলের অনেক ছেলেপুলেরা বাড়ি চলে গেল। কেউ থাকতে চাইলে আজম ওদের বারণ করে দিল। এভাবে ঘন্টা 3 পার হওয়ার পর সায়ন বেরিয়ে এলো। কঠিন মুখে আজমের দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? কে মরেছে তোর? ভা ই এত কিছু ঘইটটা গেছে, আমি তখন কিছু বুঝি নাই ভাই। এখন বুঝেছিস? জি ভাই। বুঝে কার বা ল ছিলি? কথা শুনে আজম মাথা নিচু করে নিল। তার 2 চোখ তখনও ভেজা। ওকে কাঁদতে দেখে সায়ন কেবল হাসল। তারপর আজমের কাঁধ জড়িয়ে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, পুরুষ মানুষের এত সহজে হারলে চলে না রে পাগলা। আমাদের বুকটা তৈরি কষ্ট লুফে নেওয়ার জন্যই। পুরুষ হয়ে জন্মেছি, একবার বাপে কষ্ট দিবে, মায়ে কষ্ট দিবে, ভাই বোনরাও আঘাত পাচ্ছি নাকি খোঁচা মেরে দেখবে, যাকে ভালোবাসি তাকে বাদ রাখাও যাবে না, বুঝলি? এতে পাপ হবে, পাপ। এভাবে হাসতে হাসতে সায়ন অনেক কথা বলল। বাচাল আজম চোখের পানি লুকাতে লুকাতে শুধু শুনে গেল। অতঃপর তারা হাঁটতে হাঁটতে এক সময় অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। ইরানের রাজধানী তেহরান, সকাল 10:30 মিটার। নগ্ন শরীরের কোমরের কাছটায় পাতলা একটি তোয়ালে রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে ইয়াসির। লম্বা হাত দুটো দিকে মেলে রাখা। তার মাথা ও দুপায়ের কাছে দাঁড়িয়ে 4 জন লাস্যময়ী তরুণী। 4 জনই বিদেশি। গায়ের রং ধবধবে ফর্সা। মাথা ভর্তি সোনালি চুল। পরনে কালো রঙের 2 টুকরো ছোট পোশাক। যদিও স্থান, কাল, দেশভেদে এই পোশাক এখানে স্বাভাবিক। তরুণীদের উভয়ের হাতে বডি ম্যাসাজ অয়েল। তারা নিজ নিজ ভঙ্গিমায় ইয়াসিরের সারা শরীর ম্যাসাজ করছে। কখনো বা দুষ্টু হেসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে ইয়াসিরের শরীরের এক এক অংশ। এতে শক্ত পুরুষালী শরীরে নরম হাতের ছোঁয়ায় ইয়াসিরের যে শুধু ভালো লাগায় কাজ করছে তা নয়, বরং তার দেহ খানাও একটু একটু জেগে উঠছে। চাচ্ছে নারীদেহের সংস্পর্শ। কিন্তু শরীর চাইলেও তার মনটা পড়ে আছে অন্য কিছুতে। তার শরীরের চাওয়া সুন্দরী নারীদেহ হলেও তার মন অন্য গান গাইছে। সে আচমকা বন্ধ চোখ খুলে হাতের কাছে থাকা তরুণীকে হ্যাচকা টানে কাছে আনল। তারপর উল্টো গরনে নিজের বুকের নিচে পিষে ফেলে একটা কালো ওড়না রাখল মেয়েটার মুখের উপর। চোখ দুটো খোলা রেখে কপাল আর নাক ঢেকে দিয়ে ভালো করে দেখল। না, মিলছে না, এই চোখ দুটোও নয়। যেই চোখ সেদিন রাতে সে দেখেছিল সেই চোখ দুটো ছিল একেবারেই অন্যরকম। অদ্ভুত রকমের সুন্দর ছিল। চোখের ভাষা ছিল ধ্বংস করে দেওয়ার মতো। এমনি এমনি সেই চোখের মালিককে নাম দেয়নি অগ্নিকন্যা। এই তরুণীর চোখের সাথে মিলছে না দেখে ইয়াসির খুব বিরক্ত হল। সে মেয়েটিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে তোয়ালে কোমরে পেঁচিয়ে উঠে দাঁড়াল। তার জিম করা পেটানো দেহে তেল চপচপ করছে। এখনই শাওয়ার নেওয়া প্রয়োজন ভেবে শীষ বাজাতে বাজাতেই এগোলো সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের নীল জল টলমল করছে। মাথার উপরে মস্ত বড় আকাশের ছবি ভাসলে স্বচ্ছ জলে। সে একলাফে দিতে জল ছিটকে পড়ল আশেপাশে। পরপর বেশ কয়েকটা ডুব দিয়ে মাথা নাড়তেই চুলের পানি ছিটকে পড়ল আশেপাশে। দম বন্ধ করে পানিতে নিজেকে ডুবিয়ে রাখল মিনিটের কাটা ধরে। রোজকার চর্চা থাকায় খুব একটা কষ্ট হল না।
তবে সে প্রচণ্ড অস্থির অন্য কারণে। আগে তার শরীরে ক্ষুধা জাগলে মেয়ের নিয়ে শুয়ে পড়তো, আর এখন শরীর জাগলে মেয়ে আনে ঠিকই, তবে যখনই কাছে যায় কিংবা পার্টনারের চোখে চোখ পড়ে তখনই কিছু একটা মনে পড়ে মুডটাই চলে যায়, যা অতি মাত্রায় অসহ্য। কয়েকদিন যাবৎ এসব ঘটছে তার সাথে। মানে হয় এসবের? কে সেই কন্যা? কেনই বা খোঁজ মিলছে না তার? সামান্য দৃষ্টির বাণ ছুড়ে তার মনের সুখ কেড়ে নেওয়ার মানে হয়? শুরুর দিকে মেয়েটাকে খোঁজার জন্য এতটা আগ্রহ দেখায়নি, তবে আজকাল মনে হচ্ছে মাফিয়াগিরি ছেড়ে সেই মেয়েটার সন্ধানেই বের হতে হবে। এসব ভাবতে ভাবতে সাঁতার কাটতে লাগল সে। ঠোঁটে ফিচেল হাসি, মনে দুষ্টু ভাবনা। মেয়েটা যদি বেঁচে থাকে মুখোমুখি হবেই সে। আর যখন তাকে পাবে একদম শান্তি দেবে না, না শারীরিকভাবে আর না মানসিকভাবে। তাকে এত প্যারা দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবে। ইয়াসির যখন এসব ভাবনায় মশগুল তখন তার সহকারী বুরাক দৌড়ে এলো সুইমিং পুলের কাছে। হাঁপাতে হাঁপাতে এসে ঝরঝরে ইংলিশ বলল, স্যার, এক্ষুনি আমাদের বাংলাদেশে ফেরা উচিত। সহকারী বুরাকের কথা শুনে ইয়াসির ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পুনরায় সাঁতার কাটাতে লাগল। বুরাক নিজেও বুঝল ইয়াসির সিরিয়াস ভাবে নিচ্ছে না তার কথা, তাই পুনরায় আমতা আমতা করে বলল, সোয়াইব শুদ্ধর ভাই শাহরিয়ার সায়ন আমাদের ডেরায় কাল হামলা করেছিল। মুখোশ পরে হামলা চালানোয় প্রথমে কেউই চিনতে পারেনি, পরে জানা গেছে সে সায়ন ছিল। ইয়াসিরের হাত পা ততক্ষণে থেমে গেছে। সে তীরে এসে ভেজা চুল ব্যাক ব্রাশ করতে করতে শীতল কণ্ঠে বলল, হঠাৎ আমাকে সুরসুরি দিল কেন শালায়? যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে চৌধুরী নিবাসে দুটো সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেটার কথা জেনে গেছে। বড় কথা হলো ক্যামেরা সবার প্রথমে নজরে পড়েছিল ওই বাড়ির ছোট গিন্নির। অবাক করা ব্যাপার, উনি একথা কাউকে না জানিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা যাচ্ছে সেনা হাউজে। ও আইসি, এবার দেখি ফিরতেই হবে। এই নাটকির পোলাপান নিয়ে আর পারা গেল না। এরা দুভাই আমার পেছনে সুরসুরির না দিলে শান্তি পায় না বোধ হয়। চৌধুরীদের ছোট কন্যাকে যে মধু দিয়ে কত শখ করে খেতে চাইলাম, আবার আমার মুখের খাবার কেড়ে নিল জাউরা পোলাপান। এবার ফুলটাকে সেনা হাউজ থেকে তোলা রিস্কি হয়ে যাবে। কেন স্যার? কারণ সেনা হাউজের প্রতিটা গেটে বন্দুক হাতে তোমার বাপরা দাঁড়িয়ে থাকে। তোমার বাপদের টপকে মেয়ে তোলা কি এত সোজা ভেবেছ? সরি স্যার। যাই হোক, জেট রেডি করো, লাঞ্চ সেরে বের হব। জি স্যার। কথা বলে বুরাক দ্রুতপায় প্রস্থান করল। ইয়াসির জুসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গিয়েও হঠাৎ থেমে গেল। হাতের কাছে ওর আরেকটা শুকনো তোয়ালের নিচে থাকা পিস্তলটা নিয়ে শাউট করল বডি মেসেজের করা এক তরুণীর দিকে। নিখুঁত নিশানায় তরুণীর কপাল ফুটো হয়ে বুলেট গিয়ে লাগলো পাশের দেওয়ালে। টুং করে শব্দ করে সেটা ছিটকে পড়ল আশেপাশে। মেয়েটা সাথে সাথে মেঝেতে ধপ করে পড়ল, আর তখনই তার ছিটকে পড়ল একটি ক্যামেরা, যেটা দিয়ে এতক্ষণ ইয়াসিরের গতিবিধি রেকর্ড হচ্ছিল। এবং সেটা বাংলাদেশের কেউ নিখুঁতভাবে দেখছিল এবং নোট করছিল। কিন্তু ধরা পড়ে সাইলেন্সার লাগানো পিস্তুলের মাত্র একটা বুলেট মেয়েটির প্রাণ কেড়ে নিল। মেয়েটি খোলা চোখে অদূরে দাঁড়ানো ইয়াসিরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে মেয়েটিকে ধরা পড়তে দেখে শুদ্ধ বাংলাদেশে বসে শান্ত চোখে তাকিয়ে শুধু দেখে গেল। পরের দিন সকাল 8:30। শীতল থম মেরে বসে আছে তার রুমের সঙ্গে লাগলো বেকনিতে। চোখজোড়া অশ্রুতে টইটম্বুর, নিবর কান্নায়, গালজোড়া ভিজে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে না মুছতে পরক্ষণেই গাল ভিজে একাকার। হেঁচকিও উঠছে ক্ষণে ক্ষণে। গতকাল রাতে গাড়িতে খাওয়ার পর কি মরণ ঘুম দিয়েছিল, একবারও সজাগ হয়নি। সারারাত বেহুশের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। সকালে সেনা হাউজে প্রবেশের পর নাকি শুদ্ধ পুনরায় ফিরে গেছে। ইস, মানুষটা সারারাত কষ্ট করে এলো অথচ একবার হাসিমুখে বিদায় জানাতেও পারল না। আবার কবে দেখা পাবে ঠিক নেই। তারা কবে ফিরবে তাও জানে না। এতদিন সে কিভাবে থাকবে মানুষটাকে না দেখে? ফোনে দেখে কি মনে ভরে? না ছুঁয়ে পারে? এভাবে থাকা যায়? এমন তো না যে চুপি চুপি করে দেখা করতে আসতে পারবে। এসব ভেবে তার কান্না দ্বিগুণ বাড়ল। স্বর্ণ ফ্রেশ হয়ে কান্নারত বোনের কাছে এসে বলল, ফ্রেশ হয়ে খাবি চল। শীতল বোনের কথা শুনে অশ্রু টলটল করা চোখে তাকিয়ে বলল, শুদ্ধ ভাই কি যাওয়ার সময় আমাকে ডেকেছিল? না, আমিই ডাকতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিলি? এখন আমার কষ্ট হচ্ছে না? তোকে বলেছিলাম এত পণ্ডিতি করতে? না জানি কত কষ্ট পেয়ে ফিরে গেছে মানুষটা। বুঝদার মানুষ কষ্ট পাবে কেন শুধু শুধু? কথাটা শীতলের পছন্দ হলো না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের ভালো মেয়ের অভিনয় তো ভালোই করলি আপু। মেয়ে হিসেবে তুই সর্বেসবা হলেও প্রেমিকা হিসেবে খুব জঘন্য, তা কি জানিস? জানি। তোর কষ্ট হচ্ছে না সায়ন ভাইয়ের জন্য? না, তুই আসল পাষাণ।
তুই জানিস ভাইয়া তোকে ছাড়া থাকতে পারে না, তবুও কেন এত কষ্ট দিলি ভাইয়াকে? ভাইয়া কত বড় মুখ করে বলল তুই ভাইয়ার হাত কখনো ছাড়বি না, অথচ তুই কি না সবার আগে ভাইয়ার হাত ছেড়ে দিলি? বাবা মায়ের ভালো মেয়ে হওয়ার লোভ সামলাতে পারলি না? স্বর্ণ বোনের কথা শুনে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, ধর, এখন খবর পেলি তোর শুদ্ধকে কেউ গুলি করেছে কিংবা রাস্তায় পিষে দিয়েছে, কেমন লাগবে তোর? আপু। শীতল এত জোরে চিৎকার করে আপু বলেছে যেন তার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্ণের দিকে। সামান্য কথাতে বোনকে এভাবে রেগে যেতে দেখে স্বর্ণ শুধু হাসল। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শীতল বজ্রকঠিন স্বরে বলল, সামনে পরিস্থিতি কেমন হবে জানি না, তবে আমি শীতল ওয়াদা করে বলছি, শুদ্ধ ভাই যদি কখনো আমার দিকে হাত বাড়িয়ে ডাকে আমি তাকে ফিরিয়ে দেব না। আমার কাছে একদিকে তোরা, আরেকদিকে আমার শুদ্ধ ভাই। আমি তোর মতো করে আমার প্রিয় পুরুষের বুকে ছুরি চালিয়ে ভালো মেয়ে হতে পারবো না। বাবা মায়ের ভালো মেয়ে হতে গিয়ে তার ভালোবাসার দিকে আঙুল উঠাতে পারবো না। আর এই মুহূর্তে যা উচ্চারণ করলি ভুলেও আর করিস না আপু, তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন বড় বোন। যে মানুষটা বর্তমানে আমার মোনাজাতে স্থায়ীভাবে জায়গা দখল করেছে তার মৃত্যুর কথা কল্পনা করতেও পারি না আমি। মৃত্যুর কথা বললেই কেউ মরে যায় না বোন। না মরুক তবুও তুই বলবি না। আমার শুদ্ধ ভাই, আমার সায়ন ভাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না। তোর থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই সেলফিশ, তুই খারাপ, খুব খারাপ। এ কথা বলে শীতল কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বোনের যাওয়ার দিকে তাকিয়ে স্বর্ণ কেবল হাসল। বাবা আর্মিতে কর্মরত হলেও কখনো সেনানিবাসে আসেনি তারা। ফোনে যতটুকু দেখেছে সেইটুকু, তবে আজ সচক্ষে ভেতরের পরিবেশ দেখে মনপ্রাণ যেন জড়িয়ে যাচ্ছে। চারপাশটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নারিকেল গাছের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। স্বর্ণের এসব জায়গা খুব বেশি পছন্দ। সে একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ আশেপাশে দেখে আকাশের দিকে তাকালো। তারপর আকাশের বুকে উড়ে যাওয়া একটা পাখির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পৃথিবীতে হাজারটা মিথ্যা কথার মাঝে একটা মিথ্যা হলো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আসলে কেউ কারো জন্য মরে না, মরণ এতটাও সোজা না। তুমিও ভাবতে তোমার স্বর্ণকমলকে ছাড়া বাঁচবে না, শ্বাস আটকে মারা যাবে। কিছুদিন যাক দেখবে তুমি আমাকে ছাড়াই থাকতে অভ্যস্ত হয়ে গেছো। ভালো থেকো প্রিয়, আমাকে ছাড়াই ভালো থাকতে শেখো। এ কথা বলে স্বর্ণ স্থান ত্যাগ করল। তারপর শীতলকে এত ডেকেও রুমের দরজা খোলাতে পারল না, আর না মেয়েটা সারাদিনে মুখে কিচ্ছুটি দিল। শাহাদত চৌধুরীও ব্যর্থ হয়ে মলিন মুখে চলে গেলেন। এখানে যদি স্বয়ং শারাফাত চৌধুরী হতেন তাহলে মেয়েটাকে দুবার ডাকতে হতো না। শুধু শারাফাত চৌধুরী যদি দরজায় কড়া নেড়ে বলতেন, মা, আমার শীতল আম্মা কই? খাবো তো, এসো মা। ব্যাস তাতেই কাজ হয়ে যেত, আর হবে নাই বা কেন? বাবাকে কাছে না পেয়ে শারাফাত চৌধুরীর আঙুল ধরেই হাঁটতে শিখেছে, উনার হাতে খেয়েছে, উনার বুকেই কত রাত ঘুমিয়েছে। মায়া, টান, জিনিসগুলো অদ্ভুত রকমের। যখন সবাই ব্যর্থ হলো তখনই শাহাদত চৌধুরীর কাছে কল এলো। বড় ভাইয়ের নাম্বার দেখে শাহাদত চৌধুরীর বুক কেঁপে উঠল। তবুও কল রিসিভ করতেই ভেসে উঠল বড় ভাইয়ের মুখ। তবে উনি ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না, তাই চোরের মতো মুখ কাচুমাচু করতে লাগলেন। শারাফাত চৌধুরী যেন বুঝলেন ভাইয়ের অবস্থা, তাই বললেন, আমার শীতল আম্মা কই? দূরে গিয়ে বড় আব্বুকে ভুলে গেলে চলবে? এই বুড়ো মানুষটার কথা কেউ না ভাবলে কাদের নিয়ে বাঁচব আমি, হুম? শাহাদত চৌধুরী ভেজা স্বরে আর জবাব দিতে পারলেন না। পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়লেন, তাই স্বর্ণ এসে বাবার হাত থেকে ফোনটা নিল। নিজে কথা বলল। তারপর শীতলের রুমের দরজায় কড়া নেড়ে বলল, বোন, বড় আব্বু কথা বলবে। দরজা খোল। এ কথা বলতে দেরি দরজা খুলে ফোন কেড়ে নিতে দেরি হয়নি। এরপর সে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে তোতাপাখির মতো বলতে থাকল, বড় আব্বু, বড় আব্বু, আমাকে নিয়ে যাও। শীতলকে এভাবে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী ক্যামেরা ঘুরিয়ে দিলেন অন্যদিকে। তারপর দ্রুত চোখ মুছে ক্যামেরা ঠিক করে আদুরে সুরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মাজান, কাঁদে না মা। খেয়েছো মা? মুখটা শুকনো লাগছে কেন? বড় আব্বু, আমাকে নিয়ে যাও। আমি এখানে থাকবো না। আমি বাড়ি যাব। খুব তাড়াতাড়ি আমি গিয়ে তোমাকে নিয়ে আসব, মা। তোমাকে ছাড়া আমাদের বাড়ি অচল। কাঁদে না মা। তুমি কাঁদলে আমরা কি ভালো থাকবো বলো? এ কথা বলতেই সীতারা ফোন কেড়ে নিলেন। আঁচলে চোখ মুছে জোরে জোরে কাউকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আমি কালই শুদ্ধকে পাঠাবো, তোরা দুবনি চলে আসবি। আর কে বাড়ি ফিরল না ফিরল এত দেখার সময় নাই। চলে আয়, আমি নিজে তোদের বিয়ে দেব। দেখি কোন আর্মি আর আর্মির বউ বাধা দিতে আসে।
দেশে কি আর আইন নাই? নাকি আমরা আইন বুঝি না? বাড়ির মেয়ে দুটোকে নিয়ে গিয়ে লায়েক সাজছে তারা, লায়েক। মেয়ে ওদের একারই আমরা যেন বানের জলে ভেসে গেছি। আমাদের কোল ফাঁকা করবি তো আগে কেন নিয়ে মেয়ে দুটোকে দূরে নিয়ে যাসনি? কেন হিসেব করে বাড়ির সন্তানদেরকে ভালোবাসতে বলিসনি? পেলেপুষে বড় করলাম আমরা, এখন আমাদের বুক ফাঁকা করে দিয়ে তারা ভালো বাবা মা সাজছে, ভালো বাবা মা। টু বি কন্টিনিউ।